আপনার কি জানা আছে মিত্র, পুরুষ থেকে সন্তানের জন্ম কিভাবে হয়েছে? হ্যাঁ, আমাদের ইতিহাসে এক মহারাজ ছিলেন যিনি কিনা নিজের গর্ভেই ধারণ করেছিলেন সন্তান, যিনি এই পর্বতের উপরে নিবাস করেছেন, তপস্যা করেছেন, ওমকারেশ্বর ভগবান জ্যোতির্লিঙ্গ প্রকট করেছেন। মহলের বর্তমানে কি অবস্থা রয়েছে এবং সেই মহলের উপরে কারা কারা বাস করে, আজ আমরা ফিরে যাব সেই পৌরাণিক ইতিহাসের মার্গে। আজ আমরা জানব ভারতবর্ষের এক কিংবদন্তি সম্রাটের ইতিহাস, যার নাম আজও অমর হয়ে আছে নর্মদা নদীর বুকে অবস্থিত পবিত্র মান্ধাতা পর্বত এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে। কে ছিলেন রাজা মান্ধাতা? কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন? কিভাবে তিনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন? কেন তিনি রাজ্য ত্যাগ করে কঠোর তপস্যায় বসেছিলেন এবং কেন তার নাম আজও যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়? চলুন শুরু করি রাজা মান্ধাতার সেই বিস্ময়কর জীবন কাহিনী কথা। রাজা মান্ধাতা নর্মদা তীরে এলেন। চারিদিকে সবুজ পর্বত, ওই দেখুন ওঙ্কার আকৃতির দ্বীপ, এক শান্ত পরিবেশ। সূর্যবংশের মহাপরাক্রমী রাজা ছিলেন যবনাশ্ব। তার ছিল বিশাল সাম্রাজ্য, অসংখ্য সৈন্য, অগাধ ধন সম্পদ। কিন্তু একটি দুঃখ তাকে সবসময় কষ্ট দিত, তার কোনো সন্তান ছিল না। রাজা বহু যজ্ঞ করলেন, অবশেষে মুনি ঋষিরা পুত্র কামেষ্টি যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ শেষে একটি পবিত্র কলসে মন্ত্রপুত জল রাখা হয়। সেই জল রানীর পান করার কথা ছিল, কিন্তু গভীর রাতে তৃষ্ণার্থ রাজা যবনাশ্ব অজান্তেই সেই জল পান করে ফেললেন। ঋষিরা এই কথা জানতে পেরেই বিস্মিত হলেন। সময়ের সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। রাজা যবনাশ্বের গর্ভ থেকেই জন্ম নিয়েছিলেন এক দেবতুল্য শিশু। ইতিহাসে এই ছিল প্রথম কোনো পিতার পেট থেকে সন্তানের জন্ম হওয়া। দেবরাজ ইন্দ্র এই কথা জেনে নিজে চলে আসেন এই শিশুকে দর্শন করার জন্য, কিন্তু যবনাশ্ব মহারাজ শিশুকে ত্যাগ করতে চাইলেন। কিভাবে বাঁচাবেন, দুগ্ধকে পান করবেন? অবশেষে দেবরাজ ইন্দ্র তার তর্জনী আঙুল থেকে অমৃত পান করান। তার তর্জনী আঙুলে অমৃতের ধারা বয়, সে কথা আমরা সবাই জানি। এবং ইন্দ্ররাজা বললেন যে আমি হব এর পিতা, মাম ধাস্যতি বা মাম ধাতা, আমিই হব এর পিতা। তাই কিন্তু তার নাম হয়েছে মান্ধাতা। আর এই মান্ধাতা ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ। তার স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা এবং যুদ্ধবিদ্যা দেখে মুনি ঋষিরাও বিস্মিত হতেন। তিনি বেদ, উপনিষদ, ধনুর্বিদ্যা, রাজনীতি এবং ধর্মশাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। তিনি বুঝেছিলেন রাজা হওয়া মানে শুধু ক্ষমতা নয়, প্রজার সুখী প্রকৃত রাজধর্ম। যুবক বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। ধীরে ধীরে তার পরাক্রম সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। পুরাণকালে বলা হয়েছে তিনি শুধু ভারত নয়, পৃথিবীর বহু রাজ্য নিজের অধীনে এনেছিলেন। অনেক রাজা যুদ্ধ না করেই তার কাছে আত্মসমর্পণ করেছিলেন। তার শাসনে দেশ ছিল সমৃদ্ধ, প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। ন্যায় বিচারের জন্য তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তাছাড়াও মান্ধাতা ছিলেন মহাদেবের পরম ভক্ত। তিনি প্রতিদিন যজ্ঞ করতেন, ব্রাহ্মণ, ঋষি ও দরিদ্রদের দান করতেন। অসংখ্য মন্দির, আশ্রম এবং ধর্মশালাও নির্মাণ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন রাজা শক্তির চেয়েও বড় শক্তি হল ধর্মশক্তি। বহু বছর পর এক সময় তিনি নর্মদা নদীর তীরে এসে পৌঁছান। নর্মদা শান্ত জল, পাহাড়ের নির্জনতা এবং আধ্যাত্মিক পরিবেশ তাকে অনেকটাই আকৃষ্ট করে। তিনি এখানেই কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেন। যে দ্বীপটি আজ ওং আকৃতি বলে পরিচিত, এই স্থানেই তিনি দীর্ঘকাল মহাদেবের ধ্যান করেন। এই দ্বীপ পরবর্তীকালে তার নামেই পরিচিত হয়। বর্তমানে আমরাও জানি মান্ধাতা দ্বীপ। রাজা মান্ধাতা নর্মদা নদীর তীরে উপস্থিত হলেন। এই সেই পবিত্র ওম আকৃতির মান্ধাতা দ্বীপ। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি কঠোর ব্রত পালন করেন। গ্রীষ্মে অগ্নির মাঝে, বর্ষায় ঝড় বৃষ্টির মধ্যে, শীতের বরফ শীতল বাতাসে তার একমাত্র লক্ষ্য মহাদেবের কৃপা লাভ করা। আর তার তপস্যায় সমগ্র দেবলোক কেঁপে উঠেছিল।
অবশেষে ভগবান শিব তার সামনে আবির্ভূত হলেন। মহাদেব বললেন, হে মান্ধাতা, তুমি রাজা হয়েও অহংকার করনি, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে। শিব তাকে আশীর্বাদ করলেন, এই স্থান আরও পবিত্র হয়ে উঠবে। পরবর্তী সময়ে এখানেই প্রতিষ্ঠিত হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী ওমকারেশ্বর মহাদেবের জ্যোতির্লিঙ্গ। মান্ধাতা মহারাজ কখনো নিজের গৌরব নিয়ে গর্ব করেনি। তিনি সবসময় বলতেন, রাজা জনগণের সেবক। তিনি ন্যায়, সত্য এবং ধর্মকে জীবনের মূলনীতি করেছিলেন। তার রাজত্বে চুরি, দুর্নীতি ও অন্যায় প্রায় ছিল না বললেই চলে। বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে তার মহিমা বর্ণিত রয়েছে। তাকে সূর্যবংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসাবে উল্লেখ করা হয়েছে। তার নামে সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য কিংবদন্তি। আজও তার স্মৃতি বহন করে চলেছে মান্ধাতা পর্বত। আজকের এই মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় নর্মদা নদীর মাঝেই অবস্থিত মান্ধাতা দ্বীপ লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে চলছে। এখানেই রয়েছে শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, মামলেশ্বর মন্দির, প্রাচীন ঘাট এবং অসংখ্য সাধু সন্ন্যাসীদের আশ্রম। বিশ্বাস করা হয় রাজ্যে মান্ধাতার তপস্যার শক্তি আজও এই ভূমিকে পবিত্র করে রেখেছে। মিত্র, বর্তমান সময়ে মান্ধাতা মহারাজের এই যে প্রাচুর্য বা এই মহল, এই দর্শন করে কিন্তু আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি। দেখুন, মান্ধাতা মহারাজের এই মহলের ভগ্নাংশে এখানে পড়ে রয়েছে সেই শিলাগুলো এখনও অবধি, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে অনিত্য এই সংসারে কোনো রাজ্য, বৈভব কোনো কিছুই বেশি দিন টেকে না। আর সে কারণেই মিত্র এখানে বসে তপস্যা করেছিলেন উনি এবং প্রকট করে দিয়েছিলেন ভোলেনাথকে। মিত্র, হতে পারে এটি সংস্কার হয়েছে, অন্য ব্যক্তিরা পুনরায় তৈরি করেছেন, সে সময়ের রাজারা তৈরি করেছেন, কিন্তু কথা সত্য, আমাদের শাস্ত্রে কিন্তু মান্ধাতা মহারাজে এই স্থানে নিবাস করেছেন এবং ভোলেনাথকে প্রকট করেছেন। এই ওমকারেশ্বর মন্দিরের সব পুরোহিতরা সেই কথা বলছেন। সত্য যদি না হয় তাহলে কিন্তু কখনোই কিছু প্রাপ্ত করা সম্ভব নয়। তো দেখুন, এ হলো কত সুন্দর একটি দ্বার, যেন মনে হচ্ছে এখনও উনি এখানে নিবাস করছেন, সেরকম আভা পাওয়া যাচ্ছে। তো এই গেটের দৃশ্য দেখেই যেন মনে হচ্ছে মিত্র আমরা প্রবেশ করছি মান্ধাতা মহারাজের মহলের দিকে। দেখুন, এখনও কিন্তু অনেক ভগ্নাংশ এখানে পড়ে রয়েছে, আর সেই পৌরাণিক মূর্তিগুলো কিভাবে রয়েছে দেখুন। বাহ, কত বছর! মিত্র, একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে এই স্মৃতি কত বছরের হতে পারে, কত যুগের হতে পারে। কত যুগ পেরিয়ে গেছে, এভাবে এখনও স্মৃতিগুলো দাঁড়িয়ে রয়েছে, তাই না? দেখুন, স্মৃতিগুলো একবার ভালোভাবে লক্ষ্য করুন। স্তম্ভগুলো সত্যি কত সুন্দরভাবে নির্মিত করা হয়েছিল। হ্যাঁ, জল কি না করতে পারে, তাই না? অসাধারণ মিত্র, সুন্দর। দেখুন, এখানেও পড়ে রয়েছে, কত কাল ধরে এভাবে স্থাপনাগুলো রয়েছে এখানে। এবারে একদম উপরে চলে এসেছি, প্রচুর রয়েছে মিত্র। দেখুন এখানে স্মৃতি, এই যে পুরো সেই সময়ের মিত্র সব স্থাপনাগুলো এখানেই। দেখুন, এক একটি শিলাই কথা বলছে যে কত পুরনো এই স্মৃতি। আর এই যে দেখুন, এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এই নকশাগুলোই কিন্তু ক্ষয়ে 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 ধীরে ধীরে এই যে এরকম পাথরে পরিণত হয়ে গেছে। এখন কিন্তু এর আর আকার বোঝা সম্ভব নয়। সব স্তম্ভগুলো এভাবে ভগ্নাংশে পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে, সম্পূর্ণ পাহাড়ময় হয়ে আছে। কালের গতি কত নিরালা, কত ভয়ঙ্কর হতে পারে একবার ভাবুন। ওই যে আমি একটা কথা সবসময় বলি মিত্র, যে আজ মহলে জয় জয়কার হচ্ছে, তো কালকে কবুতরে মলত্যাগ করবে সেই প্রাসাদে, সেজন্য বেশি দিন অপেক্ষা করতে হয় না। তাই কথা হলো এটাই, সময় থাকতে এরকম মান্ধাতা মহারাজ যেরকম ভোলেনাথের তপস্যা করে তাকে প্রকট করে উদ্ধার হয়ে গিয়েছে, তেমনি আমাদেরও কিন্তু উদ্ধার হতে হবে তপস্যা করে ভোলেনাথের শরণে এসে, কিংবা
ভগবানের স্মরণে এসে। চলতে চলতে আরও কিছু স্মৃতি এখানে ধূলিসাৎ হয়ে আছে। দেখুন, আজ মিত্র আপনি বিশ্বাস করেন আর না করেন মিত্র, আমি তো বিশ্বাস করতে বাধ্য হলাম। মানে এই নকশাগুলো এতটাই এখন মানে মুছে যাওয়া শুরু করেছে যে এটা যেন এখন শোলার মতো হয়ে গিয়েছে। দেখুন কিভাবে এখানের স্থাপনাগুলো পড়ে রয়েছে। বিশাল বড় মহল ছিল, বিশাল বড়। দেখুন এক একটি নির্মাণ, কত পরিশ্রম সে সময়ের মানুষদের, কিন্তু এই জড়জাগতিক পরিশ্রম করে কি মূল্য পাওয়া যায় তার প্রমাণ হলো এই ভগ্নাংশগুলো। উপরেও রয়েছে অনেক। যাই হোক, আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। এটাই আশা করেছিলাম। এখানে যে পরিমাণ গরম মিত্র প্রতিদিন পড়ছে বা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টিটা হওয়াটা খুব সুন্দর দরকার, আবশ্যক ছিল। সবাই শান্তি পেত মিত্র। আর এই পর্বতের মাটিগুলো কীরকম লাল দেখুন, ডাস্ট এক ধরনের, স্টোন ডাস্ট। আসলে আমার মনে হয় নির্মাণগুলোই এরকম হয়ে গিয়েছে। এখনও এই ভিতর থেকে বেরিয়ে আসছে পৌরাণিক সব স্থাপনাগুলো একে একে। এই যে দেখুন উপরে একটা টুকরো কিন্তু বেরিয়ে এসেছে। এখানে খননের এই যে রাস্তার যখন কাজ হচ্ছে সুন্দরভাবে, তখনই কিন্তু উপরে এই যে লাল পাথর দেখুন নকশা এটায় রয়েছে, বেরিয়ে এসেছে। কত যুগ যুগ ধরে এই পর্বতে করে রয়েছে এই নকশাগুলো। এই যে দেখুন এই একটা বেরিয়ে এসছে, দেখুন দেখুন একবার, এই যে দেখেছেন তো, এরকম পুরো পর্বতময় রয়েছে। ये परिक्रमा मार्ग इधर है। হ্যাঁ, সেটা হলো সিদ্ধেশ্বর মন্দির। এ হলো সিদ্ধেশ্বর মন্দিরের পরিবেশ। আঙিনাটি দেখুন এবারে। পৌরাণিক মন্দির, বহু বহু বছর আগের। কথিত এরকমই আছে যে মান্ধাতা মহারাজ যে আছে, উনি এই মন্দিরের নির্মাণ করেছিলেন। আর কিছু অন্যান্য পরবর্তী সময়ের ভক্তরাও নির্মাণ করে দিয়েছেন। এটাই যত পুরনো স্মৃতি মিত্র সামনের দিকে এগোচ্ছি আর চোখে পড়ছে। বাহ, মান্ধাতা মহারাজ কি জয় হোক। ভগবানের ভক্তরা শুধুই যে নিজেদের জন্য করে তা কিন্তু নয়, হ্যাঁ ভগবানের জন্যও করে। আসলে ভগবানের জন্য যে ব্যক্তিরা করে তাদেরই নাম, কীর্তি, যশ সব কিছুই প্রাপ্ত হয়। আর যারা সবসময়, আমরা যেরকম নিজেদের কথাই সবসময় ভাবি, আমাদেরই সবসময় পতন হয় এবং আমরা সবসময় শুধু ভোগে লিপ্ত হয়ে থাকি এবং ভোগের বাসনা করি দেখে আমাদের কিন্তু সবসময় হারাতে হয়। পাওয়ার থেকে অনেক বেশি আমরা হারিয়ে ফেলি। তো দেখুন এবারে আমরা কিন্তু মন্দির দর্শন করতে যাচ্ছি। অসাধারণ মিত্র লাগছে মন্দিরটি। আসলে পৌরাণিক মন্দির এরকমই হওয়া উচিত। বাহ, দেখুন হাওয়ার পরিবর্তন হয়ে গেল। এখন সন্ধে হওয়ার কথা নয়, কিন্তু উপরে মেঘ করে এসছে। আর এই মেঘের সাথে এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হচ্ছে। নাকাম করে এখনও 1.5 ঘন্টা বেলা থাকার কথা, কিন্তু সে বেলা এখন আর নেই। জীবনের বেলাও একবার এরমভাবে শেষ হয়ে যাবে। এটি হলো মন্দিরের গর্ভগৃহ। জয় ভোলেনাথ কি জয়। মিত্র বারবার সাইরেন বাজছে, অনেকটা ভয় লাগছে। এখন আওয়াজটা শুনুন। মানে এই বৃষ্টি বাদল হওয়া মানে এবার বাড় আসবে আর কি। সে কারণেই কিন্তু মিত্র এরকম বৃষ্টি হচ্ছে, মানে এরকম আওয়াজ হচ্ছে। কিন্তু এখান থেকে ভিউ মিত্র, কাবেরী নদীর অসাধারণ ভিউ। খালি একটু দেখুন নিজের চোখ।
যদি আন্দাজা করতে পারবেন না বোধহয়। দেখুন এটা ওঙের মতো হয়ে আছে পুরো একদম, ঠিক আছে। এই যে দ্বীপগুলো আছে দেখেছেন, ছোট ছোট দ্বীপ, এই একটা দ্বীপ, ওই একটা দ্বীপ, এই একটা উপর থেকে যদি আপনি দেখেন, গুগল সার্চ করলেও কিন্তু দেখা যাবে যে ওং কীরকমভাবে হয়ে আছে। আর এখান থেকে এখন নড়া যাবে না, তাহলে বিপদ আছে। কেন জানেন? কেন কি এক্ষুনি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সেই কারণে এই মিত্র এখান থেকে নড়বো না, কেন মন্দিরের ভিতরে যেতে হবে, সেই জন্য, নয়তো ভিজতে হবে সম্পূর্ণ। তো মিত্র দেখুন, মধ্যপ্রদেশের বৃষ্টি কিন্তু চালু হয়ে গিয়েছে একদম। এটাই দরকার ছিল জানেন, এত গরম গরম করছিলাম, একদম নরম করে ছেড়ে দিল। দেখুন ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। ওই যে বললাম যে মহাকাল চাইলে সব কিছু সম্ভব, ওমকারেশ্বর চাইলে সব কিছু সম্ভব। ব্যাস, তাপদাহ থেকে একদম সম্পূর্ণ মুক্তি দিয়ে দিলেন আজকে। মান্ধাতা পর্বত থেকে সোজা আপনাকে নিয়ে চলে আসলাম মহাকালেশ্বরে। হ্যাঁ, বর্তমানে রয়েছে কিন্তু মহাকালেশ্বর মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় রয়েছে। আগের পর্বগুলিতে আপনাকে কিন্তু মহাকালেশ্বরের মন্দিরের পরিবেশটি দর্শন করানো হয়নি। তো চলুন এবারে মহাকালেশ্বর ভোলেনাথজিকে দর্শন করার জন্য আমরা এগিয়ে যাই। যেমন ভিড়, তেমন পড়ছিল বাইরে বৃষ্টি, আর তেমনি দেখুন এক ঝলক মহাকালেশ্বরের দর্শন পাওয়াও কিন্তু কোটি কোটি জন্মের সাধনার প্রয়োজন হয় মিত্র। মিত্র, শুধু যে ভোলেনাথের মন্দির মহাকালেশ্বর ভগবানকে দর্শন করবেন তা নয়, তাছাড়াও কিন্তু এর ভিতরে অনেক মন্দির রয়েছে দর্শনের জন্য। প্রায় আধা ঘন্টার উপরে আপনার কিন্তু দর্শন করতে সময় লাগবে। মন্দির পরিসর থেকে বেরিয়ে কিন্তু আপনি ওমকারেশ্বর মন্দিরের দর্শন পাবেন। হ্যাঁ, তবে এটি কিন্তু সেই ওমকারেশ্বর নয়, এটি হলো মহাকালেশ্বর মন্দিরের আঙিনাতেই এই মন্দিরটি। তো এবারে মিত্র দেখুন, এটি হলো মন্দির পরিসর, কত বড়, কত বিশাল এরিয়া নিয়ে কিন্তু আমাদের ভোলেনাথজি এখানে বিরাজমান রয়েছেন। খুব সুন্দর, ভালো ব্যবস্থাপনা, কোনো ঝামেলা হবে না কারোর সাথে, খুব অনায়াসে দর্শন করতে পারবেন প্রতিটি মন্দির ভিতরের। তো মিত্র, এটি হলো ভদ্র কালী মাতা মন্দির। দেখুন এখানে চিত্র রয়েছে, ভিতরে গিয়েও আপনি মন্দির দর্শন করতে পারবেন। তবে সবচাইতে আগে মহাকালেশ্বর মন্দির দর্শন করাই ভালো, কেন কি আগে মহাদেবের দর্শন হয়ে যাওয়ার পরেই আপনার হাতে বাকিটা সময় যদি বেঁচে থাকে অবশিষ্ট, তাহলেই আপনি এর নিকটে যে লেক রয়েছে, কত সুন্দরভাবে করিডোর নির্মাণ করা হয়েছে, এটি আপনি ঘুরে ঘুরে দর্শন করতে পারেন। বেশ আপনার ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো খুব সুন্দর একটি উপযোগী স্থান, এবং আপনি যদি ফটো লাভার হন তাহলে তো আর কোনো কথাই নেই। দারুণ দর্শন। তো মিত্র, 250 টাকা দিয়ে একটি টিকিট নিলাম, আর টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আসলে এই কাজটি করা উচিত না, টিকিট নিয়ে কখনো ভগবানকে দর্শন করা উচিত না, কিন্তু আমি নিলাম কেন, যে এই সময় কম আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, ওই জন্য বাধ্য হয়ে আর কি নিতে হলো টিকিটটা। আর আপনারা চেষ্টা করবেন টিকিট না নিয়ে দর্শন করলে। আবার এমন ব্যবস্থা দেখুন, যদি আপনি টিকিটটা না নেন তাহলে একটু দূর থেকে আপনাকে দর্শন করতে হবে, আর সামনের লাইন থেকে যে যাচ্ছেন ভক্তরা, একদম কাছ থেকে একদম দর্শন করা যায় টিকিট নিলে পরে। টিকিটের মূল্য হলো মাত্র 250 টাকা। আর অনেকের বলতে পারেন যে 250 টাকা মাত্র হয়, আর দেখুন এখন মাত্রা অনেক বেশি হয়ে যায় তাতে, কেন কি ভোলেনাথের দর্শন তো হচ্ছে, এই হলো কথা। যেন কোনো প্রকারেণ মন
শিবে নিবেশায়া। তো ভোলেনাথের দিকে মন নিবেশ করার জন্য কিন্তু মিত্র এটি দরকার ছিল আর কি, সেই জন্যই করা। তো যাই হোক মিত্র, এই বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানকে বলা হয় মহাকালেশ্বর লেক আর কি। এই লেকের চারিদিকেই সব সুন্দর সুন্দর রমণীয় স্থানগুলো রয়েছে, সাজানো হয়েছে এক অন্যরকম সৌন্দর্য দিয়ে। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।